ট্রেন ধলভূমগড়ে পৌঁছনোর কথা রাত ৮টায়। পৌঁছলো তখন রাত প্রায় ১২টা হবে। খড়গপুর থেকে নির্দিষ্ট সময়েই ট্রেন ছেড়েছিল, কিন্তু ঝাড়গ্রাম স্টেশনের মুখে সিগন্যাল না পেয়ে পুরো ২.৫ ঘন্টা দাঁড়িয়ে রইল ট্রেন। ধলভূমগড় স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো তখন ১২টা বাজতে ১০ মিনিট বাকি। এই এলাকা জঙ্গল, সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য প্রায় ১ বছর এই লাইনে রাতে ট্রেন চলাচল করত না, যদিও এখন করছে। স্টেশনে নামলাম, শুনশান প্ল্যাটফর্ম। জনাচারেক যাত্রীও সঙ্গে নামল। কাউকে দেখলাম না। এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই। এমনকি স্টেশনের চায়ের দোকানটাও বন্ধ। কি করব ভাবছি এত রাতে নাইবা রবিদার বাড়ি গেলাম, রাতটা স্টেশনে কাটিয়ে দিয়ে ভোরবেলা বেরিয়ে যাব। পরক্ষণেই মনে হলো রবিদার বাড়ি তো বেশি দূর নয়। সেবারে এসেছিলাম, রিকশায় মিনিট ৫ লেগেছিল। বাইরে যদি রিকশা পাই ভালো, না পেলে পায়ে হেঁটেই চলে যাব। হেঁটে গেলে ১৫-২০ মিনিট লাগবে বড় জোর। ভাবলাম চলেই যাই। ১২টা বাজছে, ১২:৩০টার মধ্যে পৌঁছে যাব। গরমকালে এটা আবার কোনো ব্যাপার নাকি? স্টেশনের বাইরে এলাম, কোথাও কেউ নেই। বাইরে পথের দুধারে সারি সারি দোকান, কিন্তু সব দোকান বন্ধ। রিক্সা টিক্সা সেসব তো অবশ্যই কিছুই নেই। পা বাড়াতে গিয়েও ভাবছি যাব নাকি যাব না। শেষ পর্যন্ত পা বাড়ালাম। যদিও রাস্তায় আলো জ্বলছে, তবু ব্যাগ থেকে টর্চটা বার করে হাতেই নিলাম। মিনিট ৪-৫ পায়ে হেঁটে পথের বাঁকে এসে দেখি একটু তফাতেই একটা দোকান খোলা, চায়ের দোকান। দোকানের কাছে এলাম, দেখলাম নিবন্ত আছে, এখনো চায়ের কেটলিতে জল ফুটছে। দোকানদার পিছন ফিরে দাঁড়িয়েছিলেন। দাদা, বলছি এই ১ কাপ চা হবে? বলতেই তিনি ফিরে তাকালেন। ফ্যাকাশে চেহারার মানুষ, মধ্যবয়সী, মাথায় চকচকে টাক, কিন্তু গোঁফের বাহার আছে, থুতনি প্রায় নেই। নাকটা একেবারে বাজ পাখির মতো, গলাটা অসম্ভব রকমের লম্বা, মাথার সামনের দিকে নুয়ে পড়া, বড় বড় দুটি চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চা খাবেন? লোকটা কিছুটা নির্লিপ্ত ভঙ্গিতে আমাকে বললেন। তা চা খান তো বানাই, লিকার নাকি দুধ? হ্যাঁ, আগে যা ইচ্ছে পাওয়া যাবে তো? আপনি বসুন, হ্যাঁ, আগে আমি চাটা বানাই। জলের কেটলি উনুন থেকে নামিয়ে ছোট ডেচকিতে দুধ চাপিয়ে দিয়ে লোকটি আমার মুখের দিকে তাকালেন, বললেন, অনেকটা দুধ আছে, কি আর করব, আপনার জন্য আদা, মরিচ, তেজপাতা দিয়ে দুধের চা বানিয়ে দিচ্ছি, না হয় খেলে আপনার মনে থাকবে। হ্যাঁ, বলছেন? লোকটি বেশ যত্ন করে চা তৈরি করলেন। বড় কাচের গ্লাস ভর্তি চায়ের গ্লাসটি আমার দিকে এগিয়ে দিলেন। হাত বাড়িয়ে আমি তা নিলাম। চায়ের গ্লাসে চুমুক দিয়েই বললাম, আহা, চমৎকার চা বানিয়েছেন তো। তা দাদা, আপনার নাম কি? আগে নকুর মাহাতো। আপনার? আমি অপূর্ব হালদার। যাবেন কোথায়? ধলভূমগড়। এ তো বুঝতে পারছি, ধলভূমগড়ে কোথায়? আগে ওই রাজবাড়ি রয়েছে না, ওই রাজবাড়ির কাছে। তা কোন পাড়ায়, কার বাড়ি? এই রাসমঞ্চের কাছে রবি সামন্তর বাড়ি আছে, ওই রবি সামন্তর বাড়িতে যাব। মানে ঠিকাদার বাবুর বাড়ি? এখানকার লোক তাকে ঠিকাদার বাবু নামেই চেনে। তা উনি কি আপনার আত্মীয় নাকি? হ্যাঁ, তা একরকম বলতে পারেন। এই রাতে
না গেলেই কি নয়? এখন আপনি যাবেনই বা কি করে? ও রিক্সাও পাবেন না। ও 12:30 বাজতে চললো। তাই বলছি, নাই বা গেলেন। তা ঠিক বলেছেন, কিন্তু কিন্তু আবার কি? গরমকাল, আর 3-3.5 ঘন্টা বাদে রাত তো শেষ হয়েই যাবে। ভোরের পাখিরা ডাকতে শুরু করবে। সেই বনের পাখির ডাক শুনতে শুনতে না হয় চলে যাবেন ফুরফুরে হাওয়ায়। নকুর মাহাতো বেশ কাব্যরস মিশিয়ে কথা বলতে পারেন তো। দেখে তো উল্টোটাই মনে হয়েছিল। যাই হোক, চায়ের গ্লাসে শেষ চুমুক দিয়ে বললাম, আপনি চমৎকার চা বানিয়েছেন। খিদে তেষ্টা দুই মিটল, বুঝলেন। তা দাদা, বলছি, দাম কত হলো? নকুর মাহাতো এ কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। বললেন, দাম কিসের? আমার দোকান তো বন্ধ হয়ে গেছে 11:30টায়। মানে বুঝতে পারছি না, এখন 1:45 বাজতে চললো। আপনার খোলা দোকানেই তো আপনি বসে আছেন, আমিও বসে রয়েছি। এখন এটা তো আমার ঘর, সবে শোবার তোড়জোড় করছি, আর তখনই আপনি এলেন। তা ঠিক আছে, কিন্তু চায়ের দামটা নিলে পারতেন। না, পারতাম না। নকুরবাবু হঠাৎ যেন একটু ক্ষেপে গেলেন। কথা না বাড়িয়ে ব্যাগ কাঁধে উঠে দাঁড়ালাম আমি কিছু বলার আগেই নকুরবাবু বললেন, যাবেনই যখন, তখন আমার কয়েকটা কথা শুনে যান। হ্যাঁ, বলুন। আপনাকে এখন পায়ে হেঁটেই যেতে হবে। একটা অনুরোধ, পিছন দিকে যদি কোনো রিক্সা আসে আর রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে, সেই রিক্সায় যদি কোনো একজন সাওয়ারি থাকে, আপনি কিন্তু সে রিক্সায় উঠবেন না, কেমন? কোনো মতেই উঠবেন না। উঠবো না? কিন্তু কেন? সব কিছুর উত্তর হয় না অপূর্ববাবু, আমার কথাটা মনে রাখবেন, ব্যাস। তা আর কিছু? রাস্তা চলবেন সামনের দিকে চোখ রেখে, কোনো কারণে পিছনের দিকে ফিরেও তাকাবেন না। যান, আর দেরি করবেন না। আশা করি ভালোই ভালোই পৌঁছে যাবেন। বেশ। তা নকুরবাবু, আমি চলি। ইচ্ছে রইল কাল ফেরার পথে আপনার দোকানে আবার চা খেয়ে যাব। নকুর কোনো কথা বললেন না। আমিও আর কথা না বাড়িয়ে চলতে আরম্ভ করলাম। ঘড়িতে সময় দেখলাম, রাত 1টা বেজে গেছে। পায়ে পায়ে চলছি, টর্চ হাতে। তবে জ্বালতে হচ্ছে না। রাস্তায় আলো রয়েছে, পথও পরিষ্কার দেখা যাচ্ছে। আগে একবার এসেছিলাম, 12 বছর আগে। তখন রাস্তায় পিচ ছিল না, এখন রাস্তায় পিচ পড়েছে। রাস্তা আগের চেয়ে অনেকখানি চওড়া। রাস্তার দুধারে এত বাড়িঘরও ছিল না তখন। পথের দুধারে গাছপালার মধ্যে বেশ ছিমছাম সব বাড়ি, কিছু দোকান পসরাও। এখন কিন্তু সবই বন্ধ। এক একটা বাড়ির বাইরে আলো জ্বলছে, কিন্তু কোনো বাড়ির জানলা দরজা খোলা নেই। হয়তোবা সন্ত্রাসবাদীর হামলার ভয়ে, কিংবা টহলদারি সেনা বা পুলিশের। এসব এলাকায় সেনা পুলিশের যৌথ বাহিনী টহল দেয়, যদিও এখনো পর্যন্ত আমার চোখে তা পড়েনি। সময়ের সঙ্গে অনেক বদলে গেছে ধলভূমগড়। এখন একটাই চিন্তা, রবিদার বাড়ি চিনতে পারবো তো? দুটি থাম আছে রবিদার বাড়ির সামনে। একটি থামের গায়ে পাথরে লেখা সামন্ত বাড়ি ধলভূমগড়। আরো খানিক পথ এসেছি, জীর্ণ মন্দির চোখে পড়ল। সেবার যখন এখানে আসি 3 দিন ছিলাম। তার মধ্যে একদিন রবিদার সঙ্গে এই শিব মন্দিরে এসেছিলাম। মন্দির পেরোতেই কানে এলো রিকশার টুংটাং। বুঝতে পারি রিকশা এদিকেই আসছে। রিকশা দাঁড়িয়ে পড়ল পিছনে। হাই, যাবেন বাবু? আমি রাজবাড়ির দিকেই যাচ্ছি, যাবেন তো উঠে পড়ুন আমার রিক্সায়। ঠিক তখনই মনে পড়ল নকুর মাহাতোর কথা। রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে, তাহলে সে রিক্সায় আপনি উঠবেন না কিন্তু।
রাজবাড়ির দিকে যাবেন তো? উঠে পড়ুন। রিক্সা চালকের কণ্ঠস্বর কেমন যেন অদ্ভুত। দেখলাম লিকলিকে রোগা চেহারার রিক্সা চালক। রিক্সাটাও খালি নয়, একজন সাওয়ারিও রয়েছে। এবার আরোহী জিজ্ঞাসা করলেন, তা আপনি যাবেন কোথায়? আগে রাসমঞ্চের কাছে সামন্ত বাড়ি। বুঝেছি। তা বাবু, আপনি উঠে পড়ুন, আমি তো ওদিকেই যাচ্ছি রিক্সা নিয়ে। নকুর মাহাতোর কথা মনের মধ্যে পাক খাচ্ছে তখনও। বুঝতে পারছি না কি করব। আরে উঠে পড়ুন, আপনি তো ভাগ্যবান, এই রাতে রিক্সা পেলেন। উঠে পড়লাম রিক্সায়। তাকালাম পাশে বসা মানুষটির দিকে। এ কি, এ কি দেখছি আমি? এ তো রক্ত মাংসের মানুষ নয়, মানুষের কঙ্কাল। সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল। তাকাই তাকাই রিক্সা চালকের দিকে। একটি কঙ্কাল রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে। জীবনে জীবনে কোনো দিন ভূতটুত বিশ্বাস করিনি, এখনো করি না। ভাবছি এটা বোধহয় মনের ভুল হবে। আবার ফিরে তাকাই সাওয়ারি। না, না আলো না অন্ধকার। দেখতে পাচ্ছি কঙ্কালটা যেন হাসছে। লাফিয়ে পড়বো, লাফিয়ে পড়বোই ঠিক করলাম, কিন্তু কিন্তু পারলাম না। কঙ্কালটা তার হাত দিয়ে জড়িয়ে ধরলো আমাকে। মেজাজ বিগড়ে গেল। আমিও কঙ্কালকে দুহাত দিয়ে ধরতে গেলাম তার মাথাটা, কিন্তু কিন্তু পারলাম না। কোথায় কঙ্কাল? কেউ নেই। রিক্সাও তখন দুরন্ত গতিতে ছুটে চলেছে। একটু একটু আস্তে চালাও। রিক্সাওয়ালার দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। রিক্সা আরো 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 বেগে ছুটতে আরম্ভ করলো। আমার মন থেকে সাহস যেন একেবারে তখনও উবে যায়নি। আমার বিচার বুদ্ধিও তখনও লোপ পায়নি। ভাবছি সত্যিই কি আমি রিক্সায় চলেছি, নাকি এটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন? হাওয়ার গতিতে রিক্সা ছুটছে, কঙ্কাল দেহি একবার পিছন ফিরে তাকাচ্ছে। যা হবার তাই হবে, এই ভেবে লাফ খেলাম রিক্সা থেকে। পড়লাম রাস্তার ধারে একেবারে কাঁচা মাটির ওপর। উপুর হয়ে পড়েছি। দুহাতে কনুইয়ের চোট লেগেছে। ডান হাতের কনুইয়ের কাছটা একেবারে জ্বালা জ্বালা করছে। বাঁ হাত দিলাম কনুইয়ের কাছে, বুঝতে পারলাম রক্ত ঝরছে। উঠে দাঁড়াতেই যাব, কিন্তু ঘাড়ের উপর কাজ যেন হিমশীতল হাতের চাপ। আমার সর্বাঙ্গে তখন শিরশিরানি। মনে হচ্ছে সর্বাঙ্গ যেন হিম হয়ে আসছে। মাথা কেমন যেন ঝিমঝিম করছে। দু চোখে যেন অন্ধকার নেমে আসছে। আমি আর ভাবতে পারছি না। না, এবার মনে হয় জ্ঞান হারাবো। তখনই শুনতে পেলাম সাইকেলের ঘন্টার শব্দ। ঘন্টা বাজাতে বাজাতে কোনো সাইকেল এগিয়ে আসছে। ঘন্টার আওয়াজ ক্রমশ কাছে আসছে। নকুর মাহাতো, হ্যাঁ নকুর মাহাতো। আপনি ঠিক আছেন তো? ঠিকই ভেবেছিলাম, দেখলেন এই পথে আপনার কোনো বিপদ হবে না তো, তাই দোকান বন্ধ করে সাইকেল নিয়ে আমি তাড়াতাড়ি চলে এলাম। আমার ভীষণ কষ্ট হচ্ছে। কথা বলতে চাইছি, অথচ বলতে পারছি না। ঠিক সেই সময় নকুর মাহাতো বলে উঠল, বেশ, আমি এখন যাচ্ছি, কেমন? এই সূর্য ওঠার সময় হলো, দিনের আলোয় আমরা থাকতে পারি না। এরপরেই মনে হলো কেউ একজন ঘন্টা বাজাতে বাজাতে সাইকেল ছুটিয়ে আবার দ্রুত চলে গেল। আবার চেতনার বিন্দুতে ফিরে এলাম। আমি শুয়ে আছি রাস্তার ধারে ঘাসের ওপর। বুঝতে পারছি রাত শেষ হয়ে আসছে। রাস্তার আলোগুলো এখনো জ্বলছে। উঠে দাঁড়াই। কনুইয়ের কাছটায় একটু ব্যথা। দেখলাম সামান্য ক্ষত, একটু রক্ত ঝরছে। এখন শুকিয়ে গেছে। কিছু মানুষের কথা শুনতে পেলাম। কারা যেন আসছে। দেখলাম কজন লোক চলেছে, হয়তো ট্রেন ধরবে। লোকগুলো চলে গেল। আমিও ভাবলাম এই রাতের অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আর রবিদার বাড়ি কেন, হয়তো সকালের ট্রেন রয়েছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছি।
সকালের সোনা আলোয় আকাশ ভরতে শুরু করেছে। আমিও ধলভূমগড়ের এই এক রাতের অভিজ্ঞতার সঙ্গে নিয়ে ধীরে ধীরে পা বাড়ালাম স্টেশনের দিকে। আর স্মৃতি হয়ে রইল আমার কনুইয়ের দাগ।